শুরু থেকে বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া দরকার, এবং সরকার বলছে যে ডিসেম্বর অথবা জুনে তারা ইলেকশন করবে। দেখেন বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই জুনে ইলেকশন হয় না। ওই সময় ঝড় তুফান কালবৈশাখী, ওই সময় আসলে মানুষকে ভোট কেন্দ্রে যাবে না। তার মানে কি? তার মানে ইলেকশন হওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো ডিসেম্বর। আর এটিও আমাদের মাথায় রাখা দরকার যে আমরা একবার বিজয় হয়েছি ৭১-এ, আবার দ্বিতীয় বিজয়ী হয়েছি আমরা এই ২৪-এ। আমার কাছে যেটি মনে হয় যে সব থেকে ভালো হতো যদি আগস্টে সরকার নির্বাচন করতে পারত। ১ আগস্ট, ৫ আগস্ট, পরের বছরের ৫ আগস্ট, যেহেতু করলো না, সেহেতু আমার কাছে মনে হয় যে অবশ্যই ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে আরেকটা বিজয় নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো যে আমরা এমন একটি নির্বাচন করেছি, এই নির্বাচন আন্তর্জাতিক মানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটি উত্তরণ ঘটলো। এক্স্যাক্টলি। তো এই নির্বাচনটা যদি সরকার ডিসেম্বরে করে সরকারের জন্য ভালো হবে। অন্যথায় সমস্যা হলো যে যখন ডিসেম্বর অতিক্রম করবে তখন বিএনপি মনে করবে যে সরকার হয়তো আরেকটি ১-১১ সৃষ্টি করতে চাই, আমরাও একইভাবে মনে করব। কিন্তু সেটা বোঝার জন্য কি ডিসেম্বর পর্যন্ত, যদি আপনি ডিসেম্বর অতিক্রম করলেই মনে করেন তাহলে ডিসেম্বর পর্যন্ত আপনাকে যেতে হবে? সেটার জন্য অবশ্যই ডিসেম্বর পর্যন্ত না, কারণ একটা ইলেকশনের স্কেজুল ঘোষণাগুলো তো ৩ মাস সময় দিয়ে বা ২ মাস। তার মানে আমাদের অক্টোবর পর্যন্ত আমাদের দেখতে হবে। যদি অক্টোবরে তারা তফসিল ঘোষণা না করে, দেন রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে। আর এর মাঝখানের কর্মযোগ্য দেখে বোঝা যাবে যে সরকার কোন পথে হাঁটছে। সুতরাং সরকারকে অবজারভেশন করা, তাদের কর্মযোগ্য ফলো করা এবং চোখে চোখ রাখা যে সরকার কোথায় যাচ্ছে। মানে আমরা যারা সরকারের ভুল নিয়ে সমালোচনা করি আর ভালো কাজ নিয়ে প্রশংসা করি, অনেকে এটাকে পছন্দ করছে না। সবাই চায় যে আমরা সরকারের দালাল হয়ে যাই। কিন্তু আমি কি সরকারের সুবিধাভোগী? আমি কি সরকারের কাছ থেকে মন্ত্রিত্ব পেয়েছি? আমি কি সরকারের কাছ থেকে গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি? আমি কি তদবির বাণিজ্য করি? যারা এগুলো করছে তারা সরকারের সুবিধাভোগী। তারা মনে করে সরকার ৫ বছর থাকলে তো ভালো, আমার জন্য লুটপাটের জন্য ভালো, দুর্নীতির জন্য ভালো, নিয়োগ বাণিজ্যের জন্য ভালো, ডিসি নিয়োগ দিতে পারবো, এসপি নিয়োগ দিতে পারবো, আমার মতো করে সরকারকে ব্যবহার করতে পারবো, আমার পুরো উপদেষ্টা পরিষদ আমার কথায় চলবে, আমার কথায় হাসবে, আমার কথায় নাচবে কাঁদবে। এইগুলো যারা মনে করছে, তারা এগুলো যারা সুবিধা পাচ্ছে, তারাই মূলত বলছে সরকার 5 বছর থাকুক। কিন্তু আমরা মনে করি এই ধরনের সরকার 5 বছর থাকলে অবশ্যই সংকট তৈরি হবে, এমনকি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জি, শিরিন সুলতান, আপনি শুনছিলেন এবং রাশেদ খানের কথা যেটা বেরিয়ে আসলো যে সরকার আসলে নিরপেক্ষ না। কারণ আগের যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, বা একেবারে আপনি ৯০-এর যে কথা বললেন, ৯১-এর নির্বাচন, সেই সরকারগুলো একটা নিরপেক্ষ সরকার এবং সেটাই সকলের দাবি। তো সরকার যদি নিরপেক্ষ নয়, আবার কিছু কিছু প্রশ্ন আপনিও তুলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এটা না, এগুলো নিয়ে সরকারের সক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে আদৌ সরকার আসলে সক্ষম কিনা। আবার কেউ কেউ এখন অন্যান্য নির্বাচন, যেমন স্থানীয় সরকারের নির্বাচন দাবি করছেন আগে, জাতীয় নির্বাচনের আগে। কেউ কেউ এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের কথা বলছেন। আপনার কি মনে হয়? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা যেটা দেখছি বা যেটা আমরা সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় দেখছি যে এই সরকারের উপদেষ্টা সহ এনসিপির বেশ কয়েকজন নামও এসছে, যারা ইতিমধ্যে তারা ওই আপনার স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ঢাকা সিটিতে উত্তর দক্ষিণে কাদেরকে তারা প্রশাসক হিসেবে নিয়োগ দিবে বা কাউন্সিলর নিয়োগ দিবে, তাদের নিয়ে তারা দেখলাম যে তারা বাণিজ্য করছে। এবং সেটা তো আপনার সোশ্যাল মিডিয়ায় একজন মানে বেশ জনপ্রিয়, তিনি একদম প্রমাণসহ কোন বাসায় কখন কিভাবে তারা টাকা নিচ্ছে, কিভাবে সাক্ষাৎকার নিচ্ছে, রাত দিন ভরে তাদের নাম উল্লেখ করে বলে দিয়েছে। তো এ থেকে বোঝা যায় যে তারা আসলে নির্বাচনটা না দিয়ে, বিশেষ করে যে যাদের কথা বলেছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই কয়েকজন, তারা আসলে তাদের মুখ থেকে বারবার আসছে যে এই সরকারকে 5 বছর থাকতে হবে। যে কথাটি রাশেদ বললেন যে তাদের সুবিধা আছে, তারা চাই এই সরকার টিকে থাকলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমার অবাক লাগে যে দুজন উপদেষ্টা, বিশেষ করে আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টার দুজনের পিএস দুর্নীতি যাদেরকে তারা চাকরিচ্যুত করলো, তাদেরকে বরখাস্ত করা হলো, তাদের এপিএসদেরকে, তারা এখন পর্যন্ত কীভাবে উপদেষ্টার দায়িত্বে থাকে। তো এই যে এই যে মানে এই সরকারের যে আপনার জনগণের কাছে যে জবাবদিহিতা নাই বলে আজকে তারা এগুলো করার সুযোগ পাচ্ছে। না হলে আপনি আজকে যদি একটি গণতান্ত্রিক সরকার থাকতো, সেটা শেখ হাসিনার মতো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নয়, সেটা যদি আজকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে
কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সাথে সাথে কিন্তু এই দুজন উপদেষ্টা পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তারা সেটা করছে না। তারা আসিফ মাহমুদ বলছে যে তার বাবা লাইসেন্স করেছে, সে দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করে কি আসিফ মাহমুদের বাবার মাধ্যমে এই যে আমরা যেটা শুনছি যে তার বাবার মাধ্যমে টেন্ডার বাণিজ্য করা, বা তার মন্ত্রণালয়ে তার বাবাকে একজন স্কুল টিচার, একজন শিক্ষক হয়ে উনি যে লাইসেন্স করেছে, তার অজ্ঞতার কারণে তিনি এই লাইসেন্সটা করেছে, এটা অন্তত জনগণ বিশ্বাস করছে না। এই সমস্ত দাবিদার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার উচিত ছিল তাদেরকে ক্ষমতা থেকে, উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু তারা সেটা করছে না। আমার যে কথাটি রাশেদ বলেছেন যে এই সরকার, আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজে যদি বলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এবং উনি বিবিসির মতো আপনার সংবাদ মাধ্যমে তিনি নিজেই তাদের পার্টি, আমরা তাদের এনসিপি পার্টিকে আমরা রাজনৈতিক দল হিসেবে, আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে ওয়েলকাম করেছি, কিন্তু প্রধান উপদেষ্টা যেভাবে তার নিজের মনে হচ্ছে তার নিজের একটি রাজনৈতিক দল উনি গঠন করলেন, এইভাবে তিনি তাদেরকে সাপোর্ট দিয়ে কথা বলেন, এতে তো তার নিরপেক্ষতা তিনি নিজেই হারিয়েছেন আমি মনে করি। তারপর আমরা মনে করি যে নিরপেক্ষ না হলে সেই সরকারের অধীনে নির্বাচন কি নিরপেক্ষ হবে? সেটাই, সেই জন্য যেটা কথা রাশেদ বলেছে যে আমাদের দেখার বিষয় আছে, আমরা অক্টোবর পর্যন্ত দেখতে চাই ওনারা কি আরও এইভাবে এগিয়ে যাবেন নাকি ওনারা নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। এবং ওনার উপদেষ্টাদের নিয়ে অনেকের নিয়ে অনেক ধরনের কথাবার্তা ইতিমধ্যে চালু হয়েছে, তাদের নিরপেক্ষতা নিয়ে কথা আসছে। তো সেখানে আমরা মনে করছি যে আমরা বিএনপি, আপনি যে কথাটি বললেন যে সেরকমভাবে জোরালোভাবে ভূমিকা না রাখলে কিন্তু আপনাদের নির্বাচনের দাবি আপনারা আদায় করতে পারবেন না। আমাদের দল থেকে আপনি দেখবেন আমাদের চেয়ারম্যান, আমাদের মহাসচিব দেখবেন যে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা তাদেরকে সময় দিচ্ছি, আমরা এই সরকারকে সময় দিচ্ছি, কারণ আমরা যেভাবে এই হাসিনার 15 বছর যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমরা যেভাবে মিথ্যা মামলার সাক্ষী হয়েছি, আমরা যেভাবে ঘরে থাকতে পারিনি, আমাদের নেতাকর্মীরা যেভাবে নিষ্পেষিত হয়েছে, তারপরে আমরা মনে করেছি যে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা অন্তত সেই জায়গা থেকে আমরা একটা নিঃশ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার জায়গা আমরা এসেছি। সেই কারণে আমরা এই সরকার কিন্তু সময় দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা মানে একেবারে বসে থাকবো বা আমাদের দল কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা আশা করি যে অক্টোবর পর্যন্ত বা তার আগ পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখব এই সরকার কি করে, তাদের কর্মপন্থা দেখব, সেই অনুযায়ী আমরা। রাশেদ, এই যে অন্যান্য নির্বাচন, স্থানীয় সরকার, ছাত্র সংসদের নির্বাচনের দাবি, এগুলোকে বা সংস্কারও, এগুলো কি এক ধরনের অজুহাত নির্বাচনকে বিলম্বিত করবার কিনা আপনার কাছে মনে হয়? আর যেহেতু আপনারা দুজনেই কম বেশি একটু দুর্নীতি নিয়ে আলোচনা করছেন, আপনাকে আমরা বেশ সোচ্চার দেখছি, এবং এই ছাত্র নেতারা নানা দুর্নীতির সঙ্গে আপনাকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারোর সঙ্গে আপনাকে বাহাসে জড়িয়ে পড়তে হচ্ছে, আসলে কি? শুরুতেই মনে হয় এটা নিয়ে কথা বলি। দেখেন, যেহেতু এই সরকারে যারা আছে আর এনসিপি যারা গঠন করেছে সবাই তো আমাদের পরিচিত, একসাথে বিভিন্ন সময় উঠা বসা, তাদেরকে আমরা চিনি, আমাদেরকে তারা চিনে, এবং তারা যা করে তার সকল তথ্য আসলে আমাদের কাছে চলে আসে। তাদের যে দুর্নীতি কিভাবে আসে, ওই যে বললাম পরিচিত, আচ্ছা, হয়তো কেউ এনসিপিতে আছে কিন্তু আমার সাথে তো ব্যক্তিগত পরিচয় সম্পর্ক আছে, অনেকে তথ্য দেয়। দেখেন, আমি মনে হয় আপনার সিজিএস অনুষ্ঠানে সর্বপ্রথম ব্যক্তি হিসেবে ডিসি নিয়োগ এবং এসপি নিয়োগ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। এরপরে জনাব সার্জিস আমাকে বেশ কটাক্ষ করে একটি বক্তব্য তিনি ফেসবুকে দিয়েছিলেন, তো আমি সেই সময় আর জবাব দিইনি, ঠিক আছে। তারপর একদিন কি হলো, সার্জিসের একজন ঘনিষ্ঠ বন্ধু আমার কাছে আসলেন আমাদের অফিসে। তিনি আমাকে প্রথম তথ্য দিলেন যে ভাই, আপনি আমার বন্ধুকে নিয়ে এই ধরনের সমালোচনা কেন করছেন। তারপরে তিনি বললেন আপনি যা বলেছেন সেটি সত্য, এবং তিনি আমাকে কিছু এভিডেন্স দিলেন। বিশেষ করে সার্জিস অস্বীকার করেছিলেন যে এই গাজী সালাউদ্দিন তানভীর আওয়ামী লীগের যে দরবেশ, আর এনসিপির আরেকজন দরবেশ, ইনি আওয়ামী লীগের দরবেশের কথা তো আমরা জানি। তো এই দরবেশের সাথে করে সার্জিস তিনি কি করেছিলেন, তিনি যেদিন আনসার কু হয়, আনসাররা যেদিন বিদ্রোহ করে, ওই দিনকে তিনি সচিবালয় থেকে বের হয়ে এসেছিলেন। তো সার্জিস সহ অন্যরা তো অস্বীকার করলো যে এই ছাত্র সমন্বয়ককে আমরা চিনি না, ও আমাদের কেউ না, কিন্তু ওই যে ভিডিও ফুটেজ দেখলাম যে একসাথে বের হয়ে আসছে, আমার কাছে সে ভিডিও দেখালো, প্রমাণ তো একটা মোটামুটি পেয়ে গেলাম যে সে আসলে সার্জিসের সাথে সম্পৃক্ত। এমনকি ওই সার্জিসের বন্ধু আমাকে বললেন শুধুমাত্র সার্জিস না, হাসনাত এবং সার্জিস দুজনের সাথে তার ঘনিষ্ঠতা। এরপরে যেটি হলো যে আমি মাঝখানে যখন এনসিডিবি কেলেঙ্কারি হয়,
আমি তখন আবার বিষয়টি নিয়ে আলোচনায় আনলাম, কথা বললাম 400 কোটি টাকার কেলেঙ্কারি। তো আমি ওই সময় প্রশ্ন তুললাম যে সার্জিস হাসনাত সহ এনসিপির নেতারা বা তাদের বৈষম্য বিরোধী নেতারা বলছে যে এই ব্যক্তিকে আমরা চিনি না এবং ডিসি কেলেঙ্কারি বা নিয়োগের দায় তারা নিবে না, সেই বিতর্কিত ব্যক্তিকে কেন তারা আবার এনসিটিভিতে পাঠালো? এক। দ্বিতীয়ত আমি আরও তথ্য পেলাম, দেখেন আমার আগে কেউ তথ্য পায়নি যে ওই ছেলেটি, ওই বিতর্কিত ব্যক্তি আবার এনসিপির নেতা হয়েছে। আমি জানলাম যে তাকে এনসিপির গুরুত্বপূর্ণ যুগ্ম সদস্য সচিব পদে বসানো হয়েছে। তো তথ্যগুলো যখন পেলাম, এরপরে আরও জানলাম যে তাকে মূলত আপনার বসিয়েছে সার্জিস এবং হাসনাত, মানে ওই দলে মানে নিয়োগ দিয়েছে, রেফারেন্স করেছে নাহিদ এবং আক্তারের কাছে। তো যাই হোক, হাসনাত তো এটা স্বীকার করে না, হাসনাত অস্বীকার যায়। তো এই ঘটনা নিয়ে আমি যখন আবার প্রতিবাদ শুরু করলাম, তখন সার্জিস আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে 1 ঘন্টার অধিক সময় কথা হলো। কথা হওয়ার পরে উনি বললেন যে ভাই, আমরা তো আপনার ভাই, একসাথে আন্দোলন সংগ্রাম, একসাথে উঠে আসা, ক্যাম্পাসের বড় ভাই, সেই আপনি আমার সম্পর্কে যে ধারণা পোষণ করেন সেটা মিথ্যা। তো আমি বললাম যে কোনো কিছু মিথ্যা না, আমি অনেক কিছু জানি, তোমার ঘনিষ্ঠজনই আমাকে তথ্য দিয়েছে। তারপরেও তিনি আমাকে বোঝাতে চেষ্টা করলেন, আমাকে বললেন ভাই আমার পক্ষে একটা পোস্ট দিয়েন ফেসবুকে। তাই বললাম যে ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ, তুমি এই কাজটি মানে তোমার অন্তত দায়িত্ব, এই যে বিতর্কিত দরবেশ গাজী সালাউদ্দিন, তাকে এনসিপি থেকে সরিয়ে দেওয়া। এই পরামর্শ আমি তাকে দিয়েছিলাম যে সে যতদিন তোমার সাথে থাকবে, তোমার কেরিয়ার, তোমার রাজনীতি, এমনকি হাসনাতের কেরিয়ার, হাসনাতের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। সে আমাকে একটি তথ্য দিল, সার্জিস, মানে তথ্য তো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এমনকি সার্জিস নিজেও আমাকে তথ্য দিল যে ভাই আমি কি নিজেই শুধুমাত্র তার রেফারেন্স করেছি, হাসনাতও তো করেছে, আপনি তো হাসনাতের নাম কোথাও বলেন না, হাসনাতের নাম কোথাও লেখেন না, সেটা আমার নামটাই বলেন। এইভাবে আসলে আমি সমস্ত তথ্য পেলাম, আর অনেক ভিতরের কাহিনী আছে। তো তথ্যগুলো যখন আসলো, তখন তো দুর্নীতি নিয়ে কথা বলা সহজ, এক। দ্বিতীয়ত, 2জন এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি অনেক আগে পেয়েছি। সরকারেও যেমন আমার ঘনিষ্ঠ কিছু লোকজন আছে, তথ্য পাই, আবার এনসিপিতেও আছে। তো বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্য পেয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা যতটা না আসলে রাষ্ট্র সংস্কার চায়, তার থেকে নিজেদের ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়, এবং এই ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করা এবং দলকে বড় করা, আগামীতে আবার ক্ষমতায় যাওয়া, সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। যদি তারা প্রকৃতপক্ষে, যেটি তারা সমাবেশ করলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, সর্বশেষ আমার প্রশ্ন হলো, নাহিদ সাহেব তো আসলে উপদেষ্টা ছিলেন, তাই না? তিনি যখন উপদেষ্টা ছিলেন, ওই 6-6.5 মাসে তিনি গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? তিনি এখন সরকারের জবাবদিহিতা চাচ্ছেন যে সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, কেন গণহত্যার বিচার করছে না, কেন রাষ্ট্র সংস্কার দ্রুত করছে না, এই জবাবদিহিতা চাচ্ছেন। ঠিক একই জায়গা থেকে আমরা এখন নাহিদের জবাবদিহিতা চাই, আপনি 6 মাসে কি করেছেন? আওয়ামী লীগের নিষিদ্ধ তো আপনিই করতে পারতেন। প্রধান উপদেষ্টার পরে জনাব নাহিদ ছিলেন সব থেকে প্রভাবশালী উপদেষ্টা, কারণ গণঅভ্যুত্থানের মুখপাত্র, পোস্টার বয় তিনি কেন গণহত্যার বিচারে একটা ট্রাইব্যুনাল গঠন না করে 10টি করার উদ্যোগ নিলেন না? কারণ কি, একটা ট্রাইব্যুনালের মাধ্যমে যদি আপনি 10 বছরের বিচার করেন, 10টা গঠন করলে 1 বছরের বিচারটা হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে। আবার নির্বাচনের ব্যাপারে তারা কোনো মন্তব্য করছে না, তবে এটি বলছে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের আগে কোনো ইলেকশন নয়, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটাও বলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এক, আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে কোনো ইলেকশন নাই। দেখেন, আমি যতদূর জানি যে সরকারের উপদেষ্টারা, বিশেষ করে আমেরিকা, ইউরোপ বা ওই আমেরিকা ইউরোপের বিভিন্ন যে বুদ্ধিভিত্তিক সংগঠনগুলো রয়েছে, তাদের সাথে যারা ঘনিষ্ঠ, বা জাতিসংঘের সাথে, তাদেরকে আন্তর্জাতিক কমিউনিটি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন নাই, ভোটে এনে হারিয়ে দেন। প্রধান উপদেষ্টাকে এই কথা বলেছে আন্তর্জাতিক কমিউনিটি, হারিয়ে দিতে হবে না, আওয়ামী লীগ তো এমনিতেই সেটাই। এমনকি আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের সাথে সবার বৈঠক হয়, আমরা সবাই জানি, বুঝতে পারে যে এই কারণে প্রধান উপদেষ্টা এই ইলেকশনে তাদের ফলাফলকে সেটা সবাই বোঝে। জি, এই কারণে প্রধান উপদেষ্টার এখন সুর বদলে গেছে। তিনি আর আওয়ামী লীগের মানে শাস্তি দেওয়া বলেন, নিষিদ্ধ করা বলেন, বা গণহত্যার বিচার বলেন, এর থেকে তিনি রাষ্ট্র সংস্কারে বেশি জোর দিচ্ছেন। আপনি খেয়াল করবেন, তিনি রাষ্ট্র সংস্কারে বেশি জোর দিচ্ছেন, এবং এনসিপি যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে তিনি বেশি জোর দিচ্ছেন যেহেতু। এবং একই সাথে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটা কিন্তু শুধুমাত্র প্রধান উপদেষ্টার কথা না, এই কথা বিদেশিদের কথা এখন প্রধান উপদেষ্টা বলছেন। যেহেতু প্রধান উপদেষ্টা তিনি নোবেল পেয়েছেন, এই নোবেল তো আর বাংলাদেশের কেউ তাকে এনে দেয়নি, তাকে আমেরিকা, ইউরোপের লোকজনই তো এনে দিয়েছে, তাদের প্রতি তো কৃতজ্ঞতা আছে। সুতরাং তারা যেহেতু আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, প্রধান উপদেষ্টা চায় না, এনসিপি যতই আন্দোলন ফালাক না কেন, তারা কোনোভাবেই প্রধান উপদেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে পারবে না। আর যদি নিষিদ্ধ করাতে চাই, একটা উপায় আছে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। সেই ঐক্যমত তৈরি করার দায়িত্ব কার? প্রধান উপদেষ্টার।
তিনি যদি আগামীকাল শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, স্পেসিফিক এই দাবিতে একটি জাতীয় সংলাপ ডাকেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আপনাদের মতামত চাই, একটি জাতীয় সংলাপের আহ্বান করা হলো, আগামীকালে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। কিন্তু তিনি কেন জাতীয় সংলাপের আহ্বান করছেন না? কেন এই এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দায় বা গণহত্যার বিচার যে ত্বরান্বিত হচ্ছে না, এই দায় কেন সরকারকে না দিয়ে বিএনপিকে দিচ্ছে, কোনো রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে? কারণটা কি? কারণ তারা এটি বোঝাতে চায় যে বিএনপি নিষিদ্ধ চায় না, তাই আমরা চাই না। প্রধান উপদেষ্টা নিজে বলে দিয়েছেন। আমি গতকাল জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য আমি লক্ষ্য করলাম প্রথম আলোতে। তিনি বলেছেন যে আমরা সরকারের কাছে জানতে চাই যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, এতগুলো মানুষকে শহীদ করেছে, নির্মম নির্যাতন করেছে। গত 8 মাসে আওয়ামী লীগকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার ব্যাপারে সরকার কি উদ্যোগ নিয়েছে? এখন আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার অর্থ কি? নিষিদ্ধ করা এক। দ্বিতীয়ত জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বিএনপি চায় না, এই কথাটি সত্য নয়, এইভাবে বলেছিলেন। তার মানে এবং মির্জা ফখরুল এবং আপনার রিজভী সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছেন কয়েকবার আওয়ামী লীগের গণহত্যার বিচারের কথা, আপনার দল হিসেবে তার বিচার করা। এমনকি বিএনপি নেতা বা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমরা বলেছিলাম সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার। দেখেন, সংগঠন হিসেবে বা গণহত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগের বিচারের কথাটি উল্লেখ করা ছিল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিধান, খসড়া বিধান, সেখানে ওইখান থেকে কি বিএনপি সরিয়ে দিয়েছে? আমরা দিয়েছি। সরকার নিজেই বিদেশিদের চাপে সরিয়ে দিয়েছে যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে না। তার মানে কি? তার মানে এনসিপির জন্য এখন একটি পথ, সেটি হলো যমুনা ঘেরাও করা। যমুনা ঘেরাও করে সরকারকে বলা যে আগামী 1 সপ্তাহের মধ্যে বা আগামী 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তোমরাই দায়ী, তোমরাই আওয়ামী লীগের পুনর্বাসন করছো। আমার জানা মতে, আমি একটা কথা বলে শেষ করব, দেখেন আমার জেলা ঝিনাইদহ সদরের যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, তার জামিন করিয়েছে একজন উপদেষ্টা। হাইকোর্ট থেকে জামিন পেত না, হাইকোর্টের হয়তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাধা দিত, এই জন্য নিম্ন আদালতে প্রভাব খাটিয়ে জামিন করিয়েছে এক। দ্বিতীয়ত হলো আপনার সাবের এবং মান্নান সাহেবের কথা আমরা জানি, তারা কতটুকু অপরাধী নিরপরাধী সেটা পরের কথা। তাদেরকে জামিন দিলে আদালত দিবে, সেটা পরের বিষয়, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কিন্তু তাদেরকে জামিন করিয়েছে আদালতে হস্তক্ষেপ করে 2 জন উপদেষ্টা। আমি একাধিক টকশোতে, একাধিক প্রোগ্রামে সেই উপদেষ্টাদের আমি নাম বলেছি। তার মানে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আসছে, বিএনপিকে বলা হচ্ছে, গতকালও দেখলাম তাদের প্রত্যেকের বক্তব্য ছিল একটি দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চায় তাদের নিয়োজিত উপদেষ্টা পরিষদ, তাদের নিয়োজিত সরকার, সেই তথ্য আমার কাছে রয়েছে, আমি একাধিকবার বলেছি। এবং সেই উপদেষ্টারা এই বিষয়ে বেশ মনক্ষুণ্ণ, আমাদের বিভিন্ন জনের কাছে কিন্তু সেই বিষয়ে তারা বলেছে, অভিযোগ অনুযোগও দিয়েছে। তো একদিকে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, অন্যদিকে দায় চাপানো হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এই যে দলগুলোর সাথে ব্লেম গেম খেলছে, এই জন্যই জনাব তারেক রহমান সাহেব কালকে বেশ চমৎকার বক্তব্য দিয়েছেন যে এখন আমি এটি বলে শেষ করছি যে নির্বাচন নিয়ে কথা বললে মনে হচ্ছে যে আমরা অপরাধ করছি। দেখেন, একটি রাষ্ট্রের জন্য কি নির্বাচন গুরুত্বপূর্ণ না? আপনি এই যে এত সংস্কার করতে চান কিসের জন্য? একমাত্র নির্বাচনের জন্য। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয়, সেই ব্যবস্থা যদি থাকে, তাহলে কোনো ফ্যাসিবাদের পয়দা হয় না। শুধুমাত্র এই 14-15 বছর কোনো ইলেকশন ছিল না, এই কারণে হাসিনার জন্ম হয়েছে। সুতরাং আপনারা যদি ইলেকশন বাদ রেখে যে কোনো সংস্কার করতে চান, সেই সংস্কার আরেকটি হাসিনার জন্ম দিবে। সুলতানা। হ্যাঁ, রাশেদ যথার্থই বলেছে যে এই সরকারের আমার যেটা মনে হচ্ছে প্রথম থেকেই তাদের লক্ষ্য হচ্ছে যে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। হ্যাঁ, এবং এই কয়েকজন উপদেষ্টার যে তাদের যে কর্মপন্থা দেখছি, তাতে মনে হচ্ছে যে তারা এই সরকারকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তাদের পক্ষে তারা কথাও বলছে, কেউ কেউ টাইমও বেঁধে দিচ্ছে এত বছর থাকতে হবে। তার মানে তারা ধরেই নিয়েছে যে এই সরকারকে তারা টিকিয়ে রাখবে। এবং এই যে আপনার